নমস্কার বন্ধুরা, আমি রিনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা শোনার পর হয়তো তোমরা আমাকে ঘৃণা করবে, আবার হয়তো কেউ কেউ আমার একাকিত্বটা বুঝতে পারবে। জীবনের মাঝবয়সে এসে আমি এমন এক সম্পর্কে জড়িয়ে পড়ি, যার কোনো সামাজিক নাম নেই, আছে শুধু ভয়, উত্তেজনা আর এক নিষিদ্ধ সুখ। আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি আমার মতো একাকী নারীদের মনের খবর আরও শুনতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। চলো ফিরে যাই সেই দিনগুলোতে। আমার বয়স তখন ৪২ ছুঁই ছুঁই। আয়নায় নিজেকে দেখলে এখনও মনে হয় বয়সটা যেন শরীরে খুব একটা ছাপ ফেলতে পারেনি, কিন্তু মনের ভেতরটা যে কতটা ফাঁকা সেটা কেউ দেখে না। আমার স্বামী রাশেদ সাহেব একজন বড় ব্যবসায়ী। টাকার অভাব আমাদের কোনোদিন ছিল না, কিন্তু অভাব ছিল শুধু একটু সময়ের, একটু ভালোবাসার। বিয়ের ২০টা বছর পার হয়ে গেছে। মেয়ে তিশাকে বিয়ে দিয়েছি ২ বছর হল। রাশেদ সাহেব ব্যবসার কাজে মাসের ২০ দিনই ঢাকার বাইরে থাকেন, আর যখন থাকেন তখনও ল্যাপটপ আর ফোন নিয়েই ব্যস্ত। আমার শরীরের দিকে তাকানোর বা আমার মনের খবর নেওয়ার সময় তার নেই। তিশার বর মানে আমার জামাই রাকিব দেখতে যেমন সুন্দর, স্বভাবেও তেমনই চঞ্চল। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তিশা আর রাকিব ঢাকায় থাকে, আমরা থাকি খুলনায়। হঠাৎ একদিন রাকিব ফোন করে জানালো ওর অফিসের একটা ট্রেনিংয়ের জন্য ওকে খুলনায় আসতে হচ্ছে ৭ দিনের জন্য। তিশা আসতে পারবে না, ও একাই আসবে। আমি শুনে খুশি হলাম, অন্তত এই বিশাল বাড়িতে কথা বলার মতো কেউ তো থাকবে। রাকিব যেদিন এলো সেদিন বাইরে ঝুম বৃষ্টি। আমি নিজের হাতে ওর জন্য পোলাও আর মাংস রান্না করেছিলাম। খাবার টেবিলে বসে ও আমাকে বলল, মা, তোমাকে আজ দারুণ লাগছে। এই নীল শাড়িতে তোমাকে একদম তিশার বড় বোন মনে হচ্ছে। জামাইয়ের মুখে এমন কথা শুনে আমি কিছুটা লজ্জিত হলাম, আবার মনে মনে বেশ ভালোও লাগল। কতদিন কেউ আমাকে নিয়ে এভাবে বলেনি। আমি হেসে বললাম, দুষ্টুমি করো না তো বাবা, খাও। ঘটনার শুরুটা হয় ৩য় দিন দুপুরে। রাশেদ সাহেব চিরাচরিত নিয়মে টিউরে গেছেন। কাজের মেয়েটি অসুস্থ বলে আসেনি। বিশাল বাড়িতে আমি আর রাকিব। দুপুরের খাবার পর আমি আমার ঘরে গিয়েছিলাম একটু বিশ্রাম নিতে। ভ্যাপসা গরমে টিকতে না পেরে ভাবলাম শাওয়ার নিয়ে আসি। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম। মনের ভুলে বাথরুমের দরজাটা পুরোপুরি লক করিনি, শুধু ভেজিয়ে রেখেছিলাম। শাওয়ার শেষে তোয়ালেটা যখন শরীরে জড়াচ্ছি, তখনই খেয়াল করলাম তোয়ালেটা খুব ছোট। কোনো মতে শরীরটা ঢেকেছে কি ঢাকেনি। আমি দরজাটা সামান্য ফাঁক করে বেডরুমের দিকে তাকালাম। কেউ নেই ভেবে যেই না বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছি, হঠাৎ মোবাইলের ক্যামেরার ক্লিক শব্দে আমি চমকে উঠলাম। ভয়ে আর লজ্জায় শরীরটা কুঁকড়ে গেল। তাকিয়ে দেখি দরজার ওপাশে রাকিব দাঁড়িয়ে, হাতে তার ফোন। ওর চোখে মুখে এক অদ্ভুত হাসি। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে কাঁপা গলায় বললাম, রাকিব, তুমি তুমি এখানে কি করছো? আর ওটা কিসের শব্দ হলো? রাকিব ধীর পায়ে রুমের ভেতর ঢুকে এলো। ওর দৃষ্টি আমার তোয়ালে জড়ানো শরীরের ওপর আটকে আছে। আমার বুকের ভেতর তখন হাতুড়ি পেটাচ্ছে। ও ফোনটা আমার দিকে ঘুরিয়ে ধরল। স্ক্রিনে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার ভেজা শরীরের একটা ছবি, যেখানে আমি অর্ধেক আবৃত, অর্ধেক অনাবৃত। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু ও ঠোঁটে আঙুল দিয়ে আমাকে থামিয়ে দিল। ফিসফিস করে বলল, মা, চিৎকার করলে কিন্তু বিপদ। এই ছবিটা যদি তিশা কিংবা শ্বশুরমশাই দেখে ফেলে, তখন কি হবে ভাবো তো। আমি ভয়ে ফ্যাকাশে হয়ে গেলাম। বললাম, তুমি এমন কেন করলে রাকিব? ছবিটা ডিলিট করে দাও প্লিজ, আমি তোমার মায়ের মতো। রাকিব আমার খুব কাছে এসে দাঁড়াল। ওর শরীরের পুরুষালী ঘ্রাণ আমার নাকে আসছিল। ও বলল, মায়ের মতো, কিন্তু মা তো নও। আর সত্যি বলতে, তোমাকে দেখলে মা ডাকার ভক্তি আসে না, বরং অন্য কিছু মনে হয়। এই কদিন তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। তোমার এই একাকিত্ব, এই সৌন্দর্য, রাশেদ সাহেব এগুলোর কদর বুঝল না। ওর কথাগুলো আমার কানে বিষের মতো, আবার মধুর মতোও লাগছিল। ব্ল্যাকমেল? নিজের মেয়ের জামাই আমাকে ব্ল্যাকমেল করছে? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার রাগ হওয়ার বদলে শরীরের ভেতর এক অজানা উত্তেজনা কাজ করতে শুরু করল।
পরের 2 দিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর উত্তেজনাময় সময়। রাকিব সরাসরি কিছু বলল না, কিন্তু ইশারায় বুঝিয়ে দিল ও কি চায়। ও যখনই আমার পাশ দিয়ে যেত, ইচ্ছে করে আমার গায়ে গা লাগাত। খাবার টেবিলে পানির গ্লাস নিতে গিয়ে আমার আঙুল ছুঁয়ে দিত। আমি ছিটকে সরে আসতাম, কিন্তু ও মিটিমিটি আসত। 4র্থ দিন রাতে কারেন্ট চলে গিয়েছিল। সারা বাড়ি অন্ধকার। আমি মোমবাতি খুঁজতে ড্রয়িং রুমে গেলাম। হঠাৎ পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু চিৎকার করতে পারলাম না। রাকিবের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। ও আমার কানে ফিসফিস করে বলল, মা, ছবিটা কিন্তু এখনও আমার ফোনে আছে। তুমি কি চাও আমি ওটা সবাইকে দেখিয়ে দিই, নাকি আজ রাতে আমাকে একটু আদর করবে? আমি কাঁপছিলাম। বললাম, রাকিব, ছেলে দাও, এটা পাপ, এটা অন্যায়। ও আমাকে ছাড়ল না, বরং আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অন্ধকারেও আমি ওর চোখের নেশা দেখতে পাচ্ছিলাম। ও বলল, পাপ পুণ্য জানি না, আমি শুধু জানি তোমার এই শরীরটা আমার চাই। তুমিও তো চাও, তাই না? আমি দেখেছি, আমি যখন তোমার দিকে তাকাই তোমার নিঃশ্বাস ভারী হয়ে যায়। ওর এক হাত আমার কোমরে। সেই স্পর্শে আমার শরীরের সব প্রতিরোধ ভেঙে যাচ্ছিল। রাশেদ সাহেবের কাছে যা আমি বছরের পর বছর পাইনি, রাকিবের সেই অধিকারবোধ আর পাগলামি আমাকে অবশ করে দিচ্ছিল। আমার বিবেক আমাকে বারণ করছিল, কিন্তু আমার অবদমিত নারী সত্তা তখন বিদ্রোহ ঘোষণা করেছে। আমি যখন ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম, আমার শরীরের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেললাম। মনে হলো এই মুহূর্তটার জন্যই যেন আমি এতদিন অপেক্ষা করছিলাম। ও যখন আমার ঠোঁটের কাছে মুখ আনল, আমি আর বাধা দিতে পারলাম না। ওর বলিষ্ঠ হাতের বাঁধনে আমি নিজেকে সঁপে দিলাম। ওর স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি ওর বুকে মাথা রাখলাম, ওর হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। সে রাতে বাইরে বৃষ্টি হচ্ছিল, আর ভেতরে আমাদের দুজনের ঝড়। সম্পর্ক, সমাজ, বয়স সবকিছু তুচ্ছ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। ও যখন আমাকে আদর করছিল, তখন মনে হচ্ছিল আমি নতুন করে জন্ম নিলাম। শাশুড়ি আর জামাইয়ের সম্পর্কটা সেই রাতে মুছে গিয়ে শুধু নারী আর পুরুষের আদিম সম্পর্কের রূপ নিল। পরের দিনগুলোতে আমাদের মধ্যে আর কোনো লজ্জা বা আড়াল ছিল না। রান্নাঘরে, ড্রয়িং রুমে সুযোগ পেলেই ও আমাকে কাছে টেনে নিত। আমিও যেন এক নতুন নেশায় মেতে উঠেছিলাম। রাকিব যাওয়ার সময় বলে গেল, ছবিটা কিন্তু ডিলিট করিনি, ওটা আমার কাছে স্মৃতি হয়ে থাকলো, আবার আসবো আমি। এখন রাকিব চলে গেছে, কিন্তু রেখে গেছে একরাশ স্মৃতি আর শিহরণ। আমি জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কি, জানি না এটা কতদিন গোপন থাকবে, কিন্তু যে সুখ আমি পেয়েছি তার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি। এখন আমি আর সেই অবহেলিত রিনা নই, আমি এখন এক নিষিদ্ধ ভালোবাসার প্রেমিকা।